আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, বাংলা মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। ভাবা গিয়েছিল মধ্যপ্রাচ্যের যুদ্ধ, আর যুদ্ধটা তো শুধু মধ্যপ্রাচ্যের নয়, মধ্যপ্রাচ্যের লড়াইটা হচ্ছে, কিন্তু তার অভিঘাত তো সারা পৃথিবী জুড়ে। এমনকি আমাদের ভারত, আপনার বাংলাদেশ, সব জায়গাতেই এই যুদ্ধের অভিঘাত সারা পৃথিবী জুড়ে। তো সেই যুদ্ধ বোধহয় থেমে যাবার একটা আলো দেখা যাচ্ছিল। মানে 2 সপ্তাহ যুদ্ধবিরতি ঘোষণা হয়েছিল, কিন্তু সেই আমেরিকা ও ইরানের মধ্যে সেই নড়বড়ে যুদ্ধবিরতি 2 সপ্তাহ তো দূরের কথা, যেদিন যুদ্ধবিরতি হলো সেই দিন থেকেই সেটা গোলমাল শুরু হয়ে গেছে। যুদ্ধবিরতিতে মানে তৃতীয় দিনে পদার্পণ করার আগেই, আজ তৃতীয় দিন, 8 তারিখে হয়েছিল, 8-9, আজ 10 তারিখ। তো তৃতীয় দিনে পদার্পণের আগেই হরমুজ প্রণালীর পরিস্থিতি ও তার সঙ্গে লেবাননে যে ইসরায়েলি হামলায় 300 জনের বেশি প্রাণহানির ঘটনা ফের মধ্যপ্রাচ্যের চলমান সংকটকে প্রবলভাবে উস্কে দিল। মানে আগুনে যেন ঘৃতাহুতি হয়ে গেল। সর্বশেষ তথ্য অনুযায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে অভিযুক্ত করে বলেছেন যে তারা হরমুজ প্রণালী দিয়ে তেল চলাচলে বাধা সৃষ্টি করছে, যা যুদ্ধবিরতির সমঝোতার একটি লঙ্ঘন। তিনি তেহরানকে সতর্ক করে দিয়েছেন যেন তারা কোনো জাহাজের ওপর শুল্ক বা টোল আরোপ না করে। ট্রাম্প বলেছেন, ইরানের সহযোগিতা থাকুক বা না থাকুক, হরমুজ প্রণালী দিয়ে তেলবাহী জাহাজের আনাগোনা চলবেই। এর মানেটা একটাই দাঁড়ায়, এই কথার মানে যে ট্রাম্প হরমুজ প্রণালীতে ইরান তার কর্তৃত্ব নিয়ে থাকবে, সেটা আর থাকতে দেবেন না। এটা সেই যুদ্ধবিরতির আগের জায়গায় ফিরে যাওয়া। তেহরানের পক্ষ থেকে প্রতিক্রিয়া যদিও বেশ কিছুটা সংযত। ইরানের সর্বোচ্চ নেতা, ধর্মীয় নেতা মোস্তাফা খামেনি, তিনি বলেছেন ইরান যুদ্ধ বাড়াতে চায় না, তবে তিনি স্পষ্ট করে দিয়েছেন যে ইরান তার সার্বভৌম অধিকার ছাড়বে না। এই সার্বভৌম অধিকারের মধ্যে হরমুজ প্রণালীর ওপর তাদের নিয়ন্ত্রণও অন্তর্ভুক্ত। কিন্তু প্রশ্ন ওঠে, হরমুজ প্রণালী কি একাই ইরানের জলসীমার অন্তর্ভুক্ত, নাকি অন্য কোনো দেশের অংশ আছে এর মধ্যে, নাকি কোনো দেশের অংশই নেই এর মধ্যে? এটা আন্তর্জাতিক জলসীমা, আন্তর্জাতিক মানে সমুদ্র সীমা, সুতরাং কারোরই কোনো অধিকার নেই। এই বিষয়টা নিয়ে দেখলাম আমাদের অনেকেরই ধারণা স্পষ্ট নয়। ইরানের হরমুজ বন্ধ করা নিয়ে এত হইচই চারদিকে যে অনেকেই মনে করেন যে হরমুজ প্রণালী বোধহয় এর মালিক বুঝি একা ইরান। ইরানের মধ্যে হরমুজ প্রণালী বোধহয় আসলে একটা জায়গা, সমুদ্র একটা, ইরানের মধ্যে সেটা আসলে কিন্তু তা নয়। সুতরাং প্রথমে এই প্রশ্নটিকে দেখা যাক যে হরমুজ তুমি কার? হরমুজ প্রণালী পুরোপুরি ইরানের জলসীমায় নয়, এটা তো বললাম। এটা তাহলে কি? এটা এই যে জলসীমাটা, এর দুপাশে একদিকে আছে ইরান আর একদিকে আছে ওমান। এই দুই দেশের ভৌগোলিক অবস্থানের মাঝখানটায় দাঁড়িয়ে আছে এই হরমুজ প্রণালী, এই সমুদ্র, তার একটা প্রণালী, সমুদ্রই ওটা। তো এবং আন্তর্জাতিক এটা, তাহলে এটার মালিকটা কে হবে? এই ধরনের ক্ষেত্রে একটা আন্তর্জাতিক আইন থাকে, সেই আইন অনুযায়ী পরিচালিত হয় বিষয়টা। আর একটু পরিষ্কার করি, ভৌগোলিক অবস্থানে আগেই বললাম যে প্রণালীর উত্তর দিকে ইরান এবং দক্ষিণ দিকে আছে ওমান। ওমানের মুসান দাম বলে একটা দ্বীপ আছে, সেটা এই এরই মধ্যেও রয়েছে, এর মধ্যে এই হরমুজ প্রণালীর মধ্যে ওমানের অংশে। জলসীমার ভাগ এরকম কি, এই প্রণালীটি যেখানে সবচেয়ে সরু, সেখানে এর চওড়া প্রস্থ মাত্র 33 থেকে 34 কিলোমিটারের মতো। আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী একটি দেশের জলসীমা
তার উপকূল থেকে 12 নটিক্যাল মাইল পর্যন্ত, এই 12 নটিক্যাল মাইল মানে হচ্ছে 22 কিলোমিটার, এই পর্যন্ত তার থাকবে তার জলসীমা, তার ওপারে তার কোনো অধিকার নেই, সেটা আন্তর্জাতিক। এইটা হচ্ছে নিয়ম। যেহেতু এই সরু অংশ মাত্র 33 কিলোমিটার চওড়া, তাহলে 22 কিলোমিটার যদি দেয়া হয় ইরানকে আর 22 কিলোমিটার ওমানকে, তাহলে তো দরকার হয় 44 কিলোমিটার। কিন্তু যে অংশটা সব থেকে সরু যে অংশ, সেটাও বেশ কিছুটা, তার চওড়া হচ্ছে মাত্র 33 কিলোমিটার। সুতরাং 22 করে কেউ পায় না। তাই ইরান আর ওমান এখানে 21 কিলোমিটার করে 22 কিলোমিটারের পুরোটা পেতে পারে না। কিন্তু ইরান কোনো ছাড় দিতে রাজি নয়। প্রণালীটি খুব সরু, তাই এখানে ইরান এবং ওমান উভয় দেশেরই জলসীমা মিলেমিশে থাকে। এরা এতদিন এটা নিয়ে কেউ কোনো গোলমাল হয়নি। জাহাজ চলাচলের পথটা কিরকম আছে দেখা যাক। অনেকে ভাবতে পারেন যে এটা বোধহয় ইরানের দিক দিয়ে জাহাজটা বেশি চলাচল করে, কিন্তু সেরকম কোনো বিশেষ কোনো নেই। কারণ গভীরতার কারণে আন্তর্জাতিক যেসব বড় বড় জাহাজ চলাচল করে, তাদের প্রধান লেন, শিপিং লেন যেটাকে বলে, সেটা ওমানের জলসীমার ওপর দিয়ে গিয়েছে। আর পণ্যবাহী জাহাজগুলো ওই তেল নিয়ে যেগুলো আসে, সেগুলো ইরানের জলসীমার খুব কাছ দিয়ে বা ভেতর দিয়ে যেতে হয়। এইটা হচ্ছে নিয়ম। সমুদ্র সীমায় অধিকার বিষয়ে আন্তর্জাতিক আইন কি বলে? আন্তর্জাতিক আইন অনুযায়ী হরমুজ প্রণালী এটাকে আন্তর্জাতিক প্রণালী হিসেবে গণ্য করা হয়, যার ফলে কোনো দেশই এককভাবে এটি বন্ধ করার আইনি অধিকার রাখে না। ট্রানজিট প্যাসেজ নিয়মের অধীনে বিশ্বের সব দেশের বাণিজ্যিক জাহাজ এই পথ দিয়ে নির্বিঘ্নে যাতায়াত করত, এবং যতক্ষণ যাতায়াত করতে পারে, যতক্ষণ তারা উপকূলের যে দেশগুলো, মানে এখানে ইরান আর ওমান, তাদের নিরাপত্তার জন্য যদি হুমকি না হয়ে থাকে, তাহলে যাতায়াত করতে পারবে। ইরান বলছে এখানে অনেক দেশের জাহাজ তাদের পক্ষে হুমকি, সেই জন্য তারা আটকে দিয়েছে। অর্থাৎ এটি ইরান এবং ওমান উভয়ের জলসীমার মধ্যে, কিন্তু আন্তর্জাতিক নৌপথ, কেউ এটাকে আটকাতে পারে না। আটকাতে পারে তখন যখন পাশে যে দেশগুলো দুটো আছে তাদের নিরাপত্তা বিঘ্নিত হয়। স্বাভাবিক সময়ে বিশ্বের মোট তেল গ্যাসের প্রায় 20% এই সংকীর্ণ জলপথ দিয়ে যায়, যা হরমুজ প্রণালীকে কেবল একটি নৌপথ নয়, বরং বিশ্ব অর্থনীতির জীবনরেখা হিসেবে প্রতিষ্ঠিত করেছে। কিন্তু ইরানের প্রথম মার্কিন ইসরায়েলি হামলার পর থেকে তেহরান এই প্রণালীতে প্রবেশ অধিকার নিয়ন্ত্রণ করছে। কাউকে যেতে দেবে, কাউকে যেতে দেবে না। জাহাজগুলোকে অনুমোদন দিয়ে, ভারতের জাহাজও আসছে, তাদেরকে স্পেশালি অনুমোদন দিয়েছে। চীন, রাশিয়া প্রথম থেকেই যাচ্ছিল, পাকিস্তানকেও ছেড়েছে, ইরাকের জাহাজও সেখান থেকে আসতে দিচ্ছে। তো এসবগুলো আছে, কিন্তু সব দেশের জাহাজ আসছে না। যুদ্ধবিরতির শর্ত যেটা ছিল, এই যে 2 সপ্তাহ যুদ্ধবিরতি, সেখানে হরমুজ প্রণালীকে আগের মতো খুলে দেওয়ার কথা ছিল, একটা প্রধান শর্ত। ইরান শুরুতে রাজি হলেও পরের দিকে ওই 8 তারিখেই যখন লেবাননে গিয়ে ইসরায়েল বোমা ফেলল, তখন ইরান আবার ওই পথ আটকে দিল। ব্যাপারটা বুঝলেন? তার মানে লেবাননে ইসরায়েলের হামলার প্রতিবাদে তারা আবার হরমুজ আটকে দিয়েছে। পরিসংখ্যান বলছে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে গত 3 দিনে মাত্র 10টা জাহাজ এই প্রণালী পার হয়েছে, যার মধ্যে মাত্র 4টে ছিল তেলবাহী ট্যাঙ্কার, যেগুলো ইরানের পাশ দিয়ে যাচ্ছে, আর 7টা ছিল অন্যান্য জাহাজ, তেলবাহী নয়, পণ্যবাহীও নয়। এটি স্বাভাবিকের তুলনায় প্রায় 90% কম। শত শত জাহাজ এখন প্রণালীর 2 মুখে আটকে আছে। ইরান কি বলছে এখন? ইরান তাদের নিয়ন্ত্রণের আরেকটি স্তর যোগ করছে। তারা বলছে জাহাজ পারাপারের জন্য টোল দিতে হবে। বিভিন্ন রিপোর্টে যা বলা হয়েছে
যে ইরান দাবি করেছে প্রত্যেকটি ট্রানজিটের জন্য এক একটা জাহাজকে $20 লক্ষ চার্জ করা হতে পারে, মানে প্রতি ব্যারেল পিছু তেলের জন্য $1 করে দেওয়ার দাবি ইরান করেছে। এমন ইঙ্গিতও দিয়েছে ইরান যে এই টোল পেমেন্ট এটা মার্কিন ডলারে করা যাবে না, এটা হয় ক্রিপ্টোকারেন্সিতে পেমেন্ট করতে হবে বা চীনের ইউয়ানে এর পেমেন্ট করতে হবে, মার্কিন ডলারে নয়। কারণটা সহজবোধ্য, যে তাদের বেশিরভাগ ব্যবসায়ী হচ্ছে চীনের সাথে, সুতরাং চীনের সাথে ওই ব্যবসাগুলো টাকাটা ইউয়ানে পেলে তাদের সুবিধে। আর আমেরিকারও অর্থনৈতিকভাবে আমেরিকাকেও ডাউন করা গেল। ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম এটিকে যুদ্ধ বিধ্বস্ত দেশ পুনর্গঠনের জন্য তহবিল সংগ্রহ বলে ঘোষণা দিয়েছে। আন্তর্জাতিক আইন বিশেষজ্ঞরা বলছেন যে নৌ চলাচলের স্বাধীনতা রয়েছে, সুতরাং কোনো পেমেন্ট বা টোল ছাড়াই জাহাজ চলাচল করতে পারবে, মানে টোল ছাড়াই। হরমুজ প্রণালী অন্য যে কোনো সামুদ্রিক পথের মতোই মানব জাতির জন্য একটি উন্মুক্ত সম্পদ, এখানে কারোর দখল নেই। শেষ পর্যন্ত পরিস্থিতি এমন দাঁড়িয়েছে যে যুদ্ধবিরতি কোনো মতে টিকে থাকলেও একটি গুরুত্বপূর্ণ জলপথ এটা ইরানের কঠোর নিয়ন্ত্রণে রয়েছে, এবং এই পথের নিয়মাবলী কে নির্ধারণ করবে, কিভাবে নির্ধারণ করবে, সেটা নিয়ে উত্তেজনা বাড়ছে। এর মধ্যে একটা মজার কথা শুনুন। বিজনেসম্যান ট্রাম্প এখানেও একটা ব্যবসার খেলা খেলতে গিয়েছেন। তিনি প্রস্তাব দিয়েছেন হরমুজ প্রণালী নিয়ন্ত্রণ করা ও টোল আদায়ের ব্যাপারটা ইরান ও আমেরিকা মিলেমিশে দেখবে যৌথভাবে। অর্থাৎ তাহলে কি আমেরিকার প্রস্তাব ট্রাম্প সাহেবের, টাকা পয়সা যা টোল থেকে উঠবে দুভাগ করে বাটোয়ারা করে নেবেন। ইরান এই প্রস্তাবে এখনো সম্মতি বা অসম্মতির কথা কিছু বলেনি, তবে সারা বিশ্বে শোরগোল পড়ে গিয়েছে। পৃথিবীর বহু দেশ আপত্তি তুলেছে এই ব্যবস্থায়, যে কেন আমরা টাকা দেব, তোমরা মিলেমিশে ভাগ করে নেবে, এটা আবার কি। ফলে ট্রাম্প সাহেব আবার ক্ষেপে গেছেন, ইরানকে হুমকি দিতে শুরু করেছেন, হরমুজ আটকানো যাবে না, আটকালে যুদ্ধবিরতি বানচাল। হরমুজে তো এই হাল। ওদিকে লেবাননে গত দুদিন দমাদম বোমা বর্ষণ করেছে ইসরায়েল। বহু সম্পত্তি ধ্বংস, 300-র ওপর মানুষের মৃত্যু, বহু আহত। এই বোমা বর্ষণে ইরান ক্ষেপে গেছে, বলছে লেবাননে ইসরায়েলি হামলা যুদ্ধবিরতির শর্ত ভঙ্গ। ইসরায়েলের জবাব, যুদ্ধবিরতির আলোচনায় লেবাননের নামগন্ধ কোথাও ছিল না। আমেরিকাও বলেছে না না, লেবানন নিয়ে তো কোনো কথা হয়নি। আর লেবাননে ইসরায়েলের হামলা দেখে পাল্টা কারণটা কি? কারণ লেবানন এবং সেখানকার হেজবোল্লাহ, তার সাথে তাদেরকে বলা হয় ইসরায়েলের প্রক্সি, ইসরায়েলের পক্ষে আছে তারা। হ্যাঁ, ফলে ইসরায়েলের ওপরে হামলা না করলেও ইরান হামলা শুরু করে দিয়েছে মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশগুলোর দিকে। একেবারে যুদ্ধবিরতির প্রথম দিনেই 8 তারিখেই। ফলত 8 এপ্রিল 2026-এ পাকিস্তান ভিত্তিক মধ্যস্থতায় আমেরিকা ও ইরানের মধ্যে 2 সপ্তাহের যুদ্ধবিরতি ঘোষিত হলেও গত 48 ঘন্টায় বেশ কিছু আরব দেশে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার খবর পাওয়া গেছে। ইরান এবং আমেরিকা আনুষ্ঠানিকভাবে যুদ্ধবিরতিতে রাজি, তবে পরিস্থিতির বাস্তবতা কিন্তু তা নেই, অত্যন্ত জটিল এবং উত্তপ্ত। যেমনটা বললাম, যুদ্ধবিরতি ঘোষণার পর 8-9 এপ্রিল বিভিন্ন আরব দেশে ইরানের হামলা চলছে। সংক্ষেপে একটু বলি সেই সব হামলার কথা। কুয়েতে 8 এপ্রিল যুদ্ধবিরতি ঘোষণার পরও কুয়েতের দক্ষিণাঞ্চলের তেল শোধনাগার এবং বিদ্যুৎ কেন্দ্র লক্ষ্য করে পাঠানো অন্তত 28টা ড্রোনকে কুয়েত তারা ভূপাতিত করতে পেরেছে বলে জানিয়েছে। কিছু ড্রোন আবার নিচে এসেও পড়েছে এবং বেশ ক্ষতিও করেছে। কাতারি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মতে 8 এপ্রিল তাদের আকাশসীমায় অন্তত 7টা মিসাইল এবং ড্রোন এসে তাদেরকে আটকানো হয়েছে।
সৌদি প্রতিরক্ষা বাহিনী 8ই এপ্রিল তাদের পূর্বাঞ্চলীয় প্রদেশগুলোতে অন্তত 9টি ড্রোন ধ্বংস করেছে। বাহরিন ইরানি ড্রোন হামলার কারণে 8 এবং 9 তারিখে একটি আবাসিক এলাকায় অগ্নিকাণ্ড এবং ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে প্রচুর। বাহরিন ডিফেন্স ফোর্স প্রায় 16টা ড্রোনকে নামিয়েছে মানে এগুলো তো ড্রোন তো আত্মঘাতী ড্রোন বেশি হয়, সুতরাং নামানো থাকে না, তারা বোমা ফেলে তারা সেখানেই পড়ে যায়। জর্ডানের মুওয়াফাক আল সালতি বিমান ঘাঁটিতে একটি ইরানি ক্ষেপণাস্ত্র আঘাত এনেছে বলে খবর পাওয়া গেছে। ইরাক কুর্দিস্তানের এরবিল এবং হারির বিমানবন্দরে ড্রোন হামলা করেছে ইরান। তবে ইরাকি সশস্ত্র গোষ্ঠীগুলো পরে 2 সপ্তাহের যুদ্ধবিরতি পালনের ঘোষণা দিয়েছে। মানে ইরাকের ভেতরে ইরানের পক্ষে যারা আছে তারা বলেছে না 2 সপ্তাহ আর হবে না কিছু। লেবানন ইস্যুতে ইসরায়েল এবং আমেরিকা দাবি করেছে যে এই যুদ্ধবিরতি লেবাননের ক্ষেত্রে প্রযোজ্য নয়, ইরান বলছে প্রযোজ্য। ফলে ইসরায়েল দক্ষিণ লেবানন ও বেইরুটে হিজবুল্লাহর লক্ষ্যবস্তুতে অপারেশন ইটারনাল ডার্কনেসের মাধ্যমে ব্যাপক বিমান হামলা চালিয়ে যাচ্ছে। এর প্রতিক্রিয়ায় হেজবুল্লাহ 9 এপ্রিল থেকে ইসরায়েলের ওপরেও পুনরায় হামলা শুরু করে দিয়েছে। তাহলে যুদ্ধবিরতির আসল চেহারাটা দেখলেন। এই যে যুদ্ধবিরতি এটা কদিন হবে থাকবে ঘোর সন্দেহ আছে, ঘোর সন্দেহ এখনো। একমাত্র এখানে ইসরায়েল তার বাঁচা মরার লড়াই হিসেবে বেছে নিয়েছে, আবার এই বাঁচা মরার লড়াই ইরানের কাছেও। আর আরব দেশগুলো এই 2 শক্তির চাপে এবং আমেরিকা আরব দেশগুলোতে ঘাঁটি গেড়েছে, সুতরাং তারাও যুদ্ধের শিকার হচ্ছে। এই পরিস্থিতি থেকে পরিত্রাণের পথ ছিল আজ 10ই এপ্রিলে আজকে ইসলামাবাদের শান্তি বৈঠক। সেখানে ইরানের 10 দফা দাবি আর আমেরিকার 15 দফা দাবি নিয়ে বৈঠকের কথা ছিল, কিন্তু সে বৈঠক এক অদ্ভুত কারণে ভেস্তে গেছে। কারণটা কি জানেন? গতকাল পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসাক দার এক পোস্ট দিয়ে বলেছেন ইসরায়েল লেবাননে গণহত্যা চালাচ্ছে। ব্যাস, এতেই ক্ষেপে লাল ইসরায়েল। বলেছে পাকিস্তানের বৈঠক করবেন না, কারণ পাকিস্তান ইরানের পক্ষে, পাকিস্তান লেবাননের পক্ষে, সুতরাং আমরা পাকিস্তানে গিয়ে কোনো বৈঠক করব না। তারা এখনো অনড় আছে। শেষ সংবাদ পাওয়া পর্যন্ত ইসাক দার তার সোশ্যাল মিডিয়া পোস্ট ডিলিট করে দিয়েছেন, কিন্তু ইসরায়েল শান্ত হয়নি। বৈঠক হবে কিনা ঠিক নেই। সব মিলে যা অবস্থা, তাতে 2 সপ্তাহ যুদ্ধবিরতি 2 দিনের মধ্যেই মুখ থুবড়ে পড়বে কিনা সেই চিন্তা এখন আবার ছেয়ে ফেলেছে সারা পৃথিবীকে। আপনাদের কাছে নিয়মিত খবর পাঠাবো, যুদ্ধের খবর, মধ্যপ্রাচ্যের খবর। থাকবেন, সাবস্ক্রাইব করুন আমার চ্যানেল।